এখানে আমরা আরও একটি ডুয়াল ফর্ম নিয়ে আলোচনা করব, বাট এখানে আমরা আলোচনা করব যদি আপনার প্রাইমাল প্রবলেমটি ম্যাক্সিমাইজেশনে দেয়া থাকে তাহলে আপনি কিভাবে সেই প্রাইমাল ফর্মের ডুয়াল ফর্ম বের করতে পারেন। তো আমাদের এখানে কিছু স্টেপ আছে, আমরা এই স্টেপগুলো জাস্ট একটু ফলো করব, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা একটা প্রাইমাল প্রবলেম থেকে আমরা ডুয়াল প্রবলেমে কনভার্ট করতে পারবো। তো প্রথমে কি বলেছে, অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে। সো অবজেক্ট ফাংশন কোনটা? ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনের যে ফাংশনটা থাকে, যে ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা একটা প্রবলেমের অপটিমাল সলিউশন বের করি, সেই ফাংশনটাই কিন্তু অবজেক্ট ফাংশন। তাহলে এখানে এই যে ম্যাক্সিমাইজ জেড যেটা আছে সেটা হচ্ছে অবজেক্ট ফাংশন, সেই অবজেক্ট ফাংশনটা পরিবর্তন হবে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশনটা হয়ে যাবে মিনিমাইজেশন। আচ্ছা, এখন দেখেন এখানে যে কোয়েশ্চেনটা দেয়া আছে, এই কোয়েশ্চেনের মধ্যে তিনটা ভেরিয়েবল আছে, x1, x2, x3, এবং এগুলো হচ্ছে প্রাইমাল ভেরিয়েবল। এগুলো হচ্ছে প্রাইমাল ভেরিয়েবল। এখন এই প্রাইমাল ভেরিয়েবল যেহেতু তিনটা, সো অবভিয়াসলি ডুয়াল ভেরিয়েবল কয়টা হবে? তিনটা হবে। সো আমরা এই তিনটা ডুয়াল ভেরিয়েবল ধরে নিলাম, w1, w2 অ্যান্ড w3। সহজ বিষয়। ওকে, এখন আমরা লিখব প্রদত্ত সমস্যাটির দ্বৈত আকার। এখন এইটার আমরা দ্বৈত আকার লিখব। সো আমরা একটু স্টেপগুলো দেখি। প্রথমত হচ্ছে অবজেক্ট ফাংশন পরিবর্তন হবে, যেটা অলরেডি আমরা পরিবর্তন করি নাই, করব। তো এটা যেহেতু ম্যাক্সিমাইজেশনে আছে, সো এটাকে আমরা লিখব, কি লিখব দেখেন, আমরা লিখব মিনিমাইজ জেড, এবং এটাকে জেড না লিখে আমরা লিখব জেড ডি। দেখেন ম্যাক্সিমাইজটা মিনিমাইজ হলো, জেডটা হয়ে গেল জেড ডি। জেড ডি মানে হচ্ছে এই যে জেড ফাংশনটা ছিল, অর্থাৎ এই যে অবজেক্ট ফাংশনটা ছিল, এই অবজেক্ট ফাংশনের ডুয়াল ফর্ম। জেড ডি মানে হচ্ছে এই জেড এর ডুয়াল ফর্ম। এই জেড ডিটা আপনাকে দিতেই হবে, না হলে এটা যে ডুয়াল ফর্ম এটা কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এখন এখন এখানে কোনগুলো আপনার ডুয়াল ফর্মের মধ্যে আসবে? দেখেন এই যে আপনার শর্তের ডান দিকে যেগুলো আছে, অর্থাৎ এখানে শর্তের ডান দিকে কি কি আছে, 2, 1, 2, এইগুলো নিয়ে হবে আমাদের অবজেক্ট ফাংশন। তাহলে এখানে প্রথমে আছে 2, সো আমরা লিখব 2w1, তারপর আছে 1, তাহলে এটা হবে 1w2, আর এই যে 2 এটা হয়ে যাবে 2w3। দেখেন আপনার যে ভেরিয়েবলগুলো তিনটা ডুয়েল ভেরিয়েবল, w1, w2, w3, এই তিনটা ভেরিয়েবল কিন্তু আপনার সবগুলো কনস্ট্যান্টের মধ্যে থাকতে পারবে, থাকতে হবে, একই সাথে আপনার অবজেক্ট ফাংশনেও থাকতে হবে। কথা কিন্তু বুঝতে হবে ভাই। এখন এই যে 2 এর সাথে w1, 1 এর সাথে w2, 2 এর সাথে w3। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি 1 এর সাথে w1 লিখতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা আমরা x1 কন্ডিশনের জন্য আমরা w1 নিয়েছি, তারপর হচ্ছে x2 ভেরিয়েবলের জন্য w1 ভেরিয়েবল নিয়েছি, x2 ভেরিয়েবলের জন্য w2 ভেরিয়েবল নিয়েছি, এবং x3 ভেরিয়েবলের জন্য আমরা w3 ভেরিয়েবল নিয়েছি। সো প্রথম শর্তের জন্য এই w1 এটা হচ্ছে প্রথম শর্তের জন্য, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। সো প্রথম শর্তে 2 এর সাথে w1, 1 এর সাথে w2, 1 এর সাথে w2, এবং 2 এর সাথে হচ্ছে w3। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা এখানে লিখব সাবজেক্ট টু কনস্ট্রেইন্ট, সাবজেক্ট টু কনস্ট্রেইন্ট অর্থাৎ শর্ত সমূহ আমরা এখন এখানে লিখব। সো প্রথমত হচ্ছে x1 এর যে সহগগুলো আছে সেগুলো লিখব। সো অবজেক্ট ফাংশনে দেখেন, অবজেক্ট ফাংশনে আমরা একটু লিখি, এখানে x1 এর সহগ 1, এখানেও 1, এখানেও হচ্ছে 2। প্রথম শর্তে 1, দ্বিতীয় শর্তে 1, তৃতীয় শর্তে হচ্ছে 2, আর অবজেক্ট ফাংশনে x1 এর সহগ হচ্ছে 1। একটু বুঝি আমরা, অর্থাৎ প্রথম চলকগুলার সহগ নিয়ে, অর্থাৎ x1 এর সবগুলো সহগ নিয়ে প্রথম শর্ত হবে, প্রথম চলক নিয়ে প্রথম শর্ত, দ্বিতীয় চলক নিয়ে দ্বিতীয় শর্ত, তৃতীয় চলক নিয়ে তৃতীয় শর্ত। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। সো প্রথম চলক x1, x2, মানে x1 এর সহগ 1, এখানে x1 এর সহগ 1, এখানে x1 এর সহগ হচ্ছে 2, এইগুলো নিয়ে হবে প্রথম শর্ত। তাহলে 1 এর সাথে w1, তাহলে হচ্ছে w1, 1 এর সাথে w2, আর 2 এর সাথে হচ্ছে w3। মানে আপনাকে বিষয়টা এভাবে মনে রাখতে হবে যে প্রথমটার সাথে w1,
দ্বিতীয়গুলোর সাথে W2 এবং তৃতীয়গুলোর সাথে হচ্ছে W3। আর এই যে উপরে যে মানটা থাকবে সেইটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে। তার মানে x1 এর কাজ শেষ, x1 এর কাজ শেষ। এখন x2 এর সহগগুলো আমরা লিখব। এখানে অবজেক্ট ফাংশনে x2 এর সহগ হচ্ছে 2। ওকে, এখানে x2 এর সহগ 1, এখানে -1, এখানে হচ্ছে 1, অর্থাৎ 1 -1 1। দেখেন x2 এর সহগ 1, x2 এর সহগ -1, x2 এর সহগ হচ্ছে 1। এখন দেখেন এই 1 এর সাথে W1, এই -1 এর সাথে W2, আর এই 1 এর সাথে W3। ওকে, আর উপরে কি আছে 2, সো এখানে আমরা লিখব 2। ওকে, সো আমাদের x2 এর সহগের কাজ শেষ। এখন আমরা x3 এর সহগের কাজে যাব। সো এখানে x3 এর সহগ, অবজেক্ট ফাংশনে x3 এর সহগ হচ্ছে 1। এখানে শর্তগুলোর মধ্যে x3 এর সহগ -1 1 1। সো আমরা একটু লিখি -1 1 1। দেখেন এখানে -1, এখানে 1, এখানে 1, তাহলে এই -1 এর সাথে W1, তাহলে -W1, তারপর হচ্ছে আপনার 1 এর সাথে W2, আর এই 1 এর সাথে হচ্ছে W3, আর উপরে আছে কি 1, এইটা চলে আসবে এই জায়গাতে, এইটা চলে আসবে এই জায়গাতে। ওকে, প্রাথমিক কাজ শেষ। সো আমরা কি করেছি, আমরা জাস্ট সবগুলাকে কাজ করেছি। এখন আমরা চিহ্নগুলা বসাবো। এখন দেখেন আপনার প্রাইমাল কনস্ট্যান্টের মধ্যে যদি লেস দেন ইকুয়াল থাকে তাহলে ডুয়েল ভেরিয়েবলের মধ্যে হবে গ্রেটার দেন ইকুয়াল। বিষয়টাকে একটু বোঝেন। আপনার এইগুলো হচ্ছে আপনার এই যে প্রবলেমটা, এটা হচ্ছে প্রাইমাল প্রবলেম বা প্রাথমিক সমস্যা। আর এই যেটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে দ্বৈত সমস্যা। সেটা হচ্ছে কি দ্বৈত সমস্যা। এখন বলা হয়েছে যদি প্রাথমিক সমস্যাতে লেস দেন ইকুয়াল থাকে তাহলে ডুয়েল ভেরিয়েবল হবে গ্রেটার দেন ইকুয়াল। মানে হচ্ছে এই যে দেখেন প্রথম শর্তে কি আছে লেস দেন ইকুয়াল। সো প্রথম শর্তের জন্য কি ছিল W1, দ্বিতীয় শর্তের জন্য W2, তৃতীয় শর্তের জন্য W3। ওকে, সো প্রথম শর্তে যেহেতু লেস দেন ইকুয়াল, দেখেন লেস দেন থাকলে ডুয়েল ভেরিয়েবল হবে গ্রেটার দেন ইকুয়াল। তার মানে প্রথম শর্ত যেহেতু লেস দেন ইকুয়াল, তার মানে প্রথম যে ডুয়েল ভেরিয়েবলটা আছে, প্রথম যে ডুয়েল ভেরিয়েবলটা আছে অর্থাৎ W1, সেই W1টা হবে গ্রেটার দেন ইকুয়াল 0। লক্ষ্য করি, লক্ষ্য করি, আবারও লক্ষ্য করি, প্রথম কনস্ট্যান্ট যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে ডুয়াল ভেরিয়েবল হবে এত গ্রেটার দেন ইকুয়াল 0। মানে লেস দেন ইকুয়াল হলে কনস্ট্যান্ট যদি লেস দেন ইকুয়াল হয়, যে লেস দেন ইকুয়াল হলে ভেরিয়েবল হবে গ্রেটার দেন ইকুয়াল 0। ওকে, তারপর হচ্ছে প্রাইমাল কনস্ট্যান্ট যদি গ্রেটার দেন হয় তাহলে এটা হবে লেস দেন ইকুয়াল। আচ্ছা, আমরা পরেরটা দেখি। আবার যদি প্রাইমাল কনস্ট্যান্টের মধ্যে যদি ইকুয়াল থাকে, কি থাকে ইকুয়াল থাকে, তাহলে ডুয়েল ভেরিয়েবল হবে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, চিহ্নের উপর বাধাহীন। তাহলে দেখেন এখানে আমাদের যে 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্তের জন্য কি আছে W2, এটা যেহেতু ইকুয়াল তাহলে আমরা লিখব W2টা কি আনরেস্ট্রিক্টেড, আনরেস্ট্রিক্টেড ইন সাইন, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। ওকে, তারপরে কি বলেছে দেখেন 3 নম্বর শর্ত গ্রেটার দেন ইকুয়াল। সো যদি প্রাইমাল কনস্ট্যান্টের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে ডুয়েল ভেরিয়েবল হবে লেস দেন ইকুয়াল 0, লেস দেন ইকুয়াল 0। তার মানে এখানে এটা দেখেন, এখানে এই যে এটা হচ্ছে 3 নম্বর শর্তে। সো 3 নম্বর শর্তের জন্য আমরা এই যে W3 ব্যবহার করব, যেহেতু এটা গ্রেটার দেন ইকুয়াল, সো W3 হবে লেস দেন ইকুয়াল। আমরা এটাকে একটু বাম দিকে নিয়ে আসি। সো W3 হবে লেস দেন ইকুয়াল 0। সহজ কথা হচ্ছে এখানে লেস দেন ইকুয়াল থাকায়, মানে প্রথম শর্তে লেস দেন ইকুয়াল থাকায় প্রথম যে ভেরিয়েবলটা ডুয়েল ভেরিয়েবল সেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0। দ্বিতীয় শর্তে সমান থাকার কারণে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তৃতীয় শর্তে গ্রেটার দেন ইকুয়াল থাকার কারণে লেস দেন ইকুয়াল 0। প্রাথমিক কাজ শেষ। এখন আসেন এইখানে, এখন আসেন যে আপনার যে শর্তগুলা ছিল সেই শর্তগুলা যদি গ্রেটার দেন ইকুয়াল হয়, দেখেন x1 গ্রেটার দেন ইকুয়াল। সো যদি x1 গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে দ্বৈত শর্ত হবে গ্রেটার দেন ইকুয়াল। অর্থাৎ এখানে x1 গ্রেটার দেন ইকুয়াল আছে, এই জন্য প্রথম শর্তটা হবে গ্রেটার দেন ইকুয়াল। x2 লেস দেন ইকুয়াল আছে, তাই দ্বিতীয় শর্ত হবে লেস দেন ইকুয়াল। x3 আনরেস্ট্রিক্টেড, সো এটা হবে ইকুয়াল। এই যে দেখেন এটাই, যদি গ্রেটার দেন হয় তাহলে গ্রেটার দেন, লেস দেন হলে লেস দেন। আর যদি চিহ্ন নিরপেক্ষ হয় তাহলে দ্বৈত শর্তে হবে ইকুয়াল।
চিহ্ন নিরপেক্ষ মানে আনরেস্ট্রিক্টেড ইন সাইন। সো দেখেন এখানে x3টা হচ্ছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, সো এইটার জন্য হবে ইকুয়াল। তো এই যে আমরা বের করলাম এইটি হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাইজেশন সমস্যার ডুয়াল ফর্ম। তো আশা করি আমরা ম্যাক্সিমাইজেশন সমস্যার ডুয়াল ফর্মটা ভালোভাবে বুঝতে পেরেছি। এই রিলেটেড যে প্রবলেমগুলো আপনাদের বইয়ের মধ্যে আছে সেগুলো অবশ্যই আপনারা নিজে নিজে সমাধান করবেন এবং সমস্যা যদি হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।